আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ভারতের সঙ্গে নিরাপত্তার দিন শেষ বলছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এরপর জানিয়ে দিব বাড়িতে ঢুকে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা। আরো জানিয়ে দিব সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও তার চাচা সহ ৪২ জনের নামে মামলা। এদিকে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই বলছে মেজর হাফিজ। আরো জানিয়ে দিব ৯ দফার পেছনের গল্প জানালেন সমন্বয়ক আব্দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগের ৬ নেতার জামিন, আদালতে ছাত্র জনতার বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা নিউজ 24। ভারতের সঙ্গে নিরাপত্তার দিন শেষ। নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটি কূটনীতি, অর্থনীতিও। সরকারের চশমা নয়, জনগণের চশমা দিয়ে দেখতে এখানে এসেছি। ভারতের সঙ্গে সরকারি পর্যায়ে ভারতের অতীতের সরকারের যদি নিরাপত্তা বা নিষ্ক্রিয়তা থেকে থাকে সেদিন শেষ হয়ে গেছে। বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ ভারত ও আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর এলাকায় মুহুরী নদীর বাঁধের ভাঙন কবলিত বল্লামুখা অংশ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন। পানি সম্পদ উপদেষ্টা আরো বলেন, উজানের দেশ ভারতের সঙ্গে শুধুমাত্র একটি নদী কেন্দ্রিক সমস্যা এমন নয়, প্রায় সবগুলো নদী নিয়েই সমস্যা। আমাদের ৫৪ বা ৫৭টি অভিন্ন নদী রয়েছে, কিন্তু আমরা এখনো চুক্তি স্বাক্ষর করতে পারিনি। তিস্তা নিয়েও তা পারেনি। বন্যায় অভ্যস্ত না হওয়ার কারণে আপনাদের কাছে এটি অস্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু তিস্তা পাড়ের মানুষের এমন বন্যায় প্রতি বছর দুঃখ করতে হয়। সম্প্রতি বন্যায় আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারতাম, ফেনীর ২৯ জন মানুষের প্রাণহানি কমাতে পারতাম। সেসব বিষয় উজানের দেশের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে হবে। আন্তর্জাতিক আইনে বাংলাদেশ ও ভারতের স্বাক্ষর করার সুফল তুলে ধরে রিজওয়ানা হাসান বলেন, দুই দেশেরই আরো কিছু না হোক মানবিক কারণে পানি ব্যবস্থাপনা ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এক জায়গায় বসতে হবে। এ বিষয়ে আমাদের দেশে রূপরেখা নির্ধারণ ও বিশেষজ্ঞ মহলে আলোচনা চলছে। আমরা যদি স্বাক্ষর করি তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে কথা বলা অনেক বেশি সহজ হবে। এ বিষয়ে সরকারের সব মহল ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। বাড়িতে ঢুকে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা। লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে ধাওয়া করে নূর আলম ওরফে নুরু টেইলার নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে নিহত নুরুর ছেলে আরিফ হোসেন সাংবাদিকদের বলেন, আমার বাবা বাড়িতে ছিলেন। বাবার মোবাইল ফোনে কেউ একজন কল দিয়ে জানিয়েছে তাকে মারতে আসছে। এতে তিনি ঘর থেকে পালানোর জন্য বের হচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই ১০ থেকে ১২ জন লোক লাঠি সোঁটা নিয়ে বাড়িতে বাবাকে মারতে আসে। পরে তারা ধাওয়া করে আমার বাবাকে এলো পাথাড়ি পেটায়। এরই মধ্যে বাড়ির পুকুরের একবার ফেলে দেয়, সেখান থেকে উঠিয়ে আবার পিটিয়েছে। রক্তাক্ত অবস্থায় বাবাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরু চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পেশায় দর্জি ছিলেন। জানা গেছে রক্তাক্ত অবস্থায় নুরুকে উদ্ধার করে প্রথমে চন্দ্রগঞ্জের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই নুরুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাকে সদর হাসপাতালে আনা হয়। নিহত নুরুর ছেলে আরিফ হোসেন সাংবাদিকদের আরো বলেন, হামলাকারীদের মধ্যে খোকন নামে একজনকে তিনি চিনতে পেরেছেন। খোকন বিএনপি করেন। খোকনের নেতৃত্বেই তার বাবাকে মারা হয়েছে। তিনি বলেন, আমার বাবা আওয়ামী লীগ করলেও কারো ক্ষতি করেননি, কারো সঙ্গে কোনো শত্রুতাও নেই। রাজনৈতিক কারণেই আমার বাবাকে মারা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও তার চাচা সহ ৪২ জনের নামে মামলা।
গত ২০ জুলাই টঙ্গীর গাজীপুরা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইমন নামে এক তরুণকে গুলি করে গুরুতর আহত করার অভিযোগে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে। মামলায় সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা মতিউর রহমান মতিসহ ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছে গতকাল। মামলার বাদী আহত ইমনের মা টঙ্গীর ২৭ এলাকার জরিনা বেগম। মামলায় ১ নং আসামি গাজীপুর ২ আসনের সাবেক এমপি এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং তার চাচা ২ নং আসামি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান মতিসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আসামি করা হয়। মামলায় এজাহারে বলা হয়, গত ২০ জুলাই বিকালে বাদীর ছেলে ইমন ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র জনতা একত্রিত হয়ে টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা বাসস্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে তামিরুল মিল্লাত মাদ্রাসার গেটের সামনে অবস্থান করে। এক পর্যায়ে ১ ও ২ নং আসামির হুকুমে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দুষ্কৃতকারী নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর লোহার রড, পাইপ, কাঠ ও বাঁশের লাঠি, ধারালো ছুরি, চাপাতি সহ দেশীয় অস্ত্রশস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই বলছে মেজর হাফিজ। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা এই দেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, রাজপথে সাধারণ মানুষকে গুলি করে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে, ওই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। রোববার জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ আয়োজিত বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জনমালিকানা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। হাফিজ বলেন, রাজনীতিকদের একটা বড় অংশ দুর্নীতিবাজ, এতে কোনো সন্দেহ নেই যে ৩-৪টি নির্বাচন করে গেল শেখ হাসিনা। এগুলো কি নির্বাচন হলো? এগুলোতে কি পেয়েছি আমরা? এভাবে জনগণের সাথে প্রতারণা বিশ্বের কোনো সরকার করেনি। কিভাবে ব্যাংক ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে, কিভাবে পুলিশ বাহিনীকে একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ। ৯ দফার পেছনের গল্প জানালেন সমন্বয়ক আব্দুল কাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঘোষিত ৯ দফার পেছনের গল্প জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। এ বিষয়ে রোববার নিজের ফেসবুক আইডিতে বিস্তারিত তুলে ধরেন তিনি। আব্দুল কাদের বলেন, ৯ দফা প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শিবির। যেহেতু নেট নেই, গোলাগুলি, কারফিউয়ের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সশরীরে হাউজে হাউজে পৌঁছে দিয়েছে। বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা তারাই করেছে। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিবির সেক্রেটারি ফরহাদের সাথে আলোচনা করে এই ৯ দফা তৈরি হয়েছিল বলেও জানান এই সমন্বয়ক। স্ট্যাটাসে আব্দুল কাদের বলেন, শুক্রবার যাত্রাবাড়ি এলাকায় যখন আন্দোলন করছিলাম, তখন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ফরহাদ ভাই আমাকে ফোন দিয়ে বললেন, আন্দোলনরত কয়েকজন সমন্বয়ক সরকারের মন্ত্রীদের সাথে আলোচনায় বসতে যাচ্ছে। এত এত শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতেছে তারা। আন্দোলন শেষ হয়ে যাবে, কিছু দাবি দাওয়া দিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে, মানুষের সাথে বেইমানি করা যাবে না। আমি সম্মতি জানাই। আমাদের তো আগেই অবস্থান ছিল আন্দোলন চালিয়ে যাওয়ার। তাছাড়া মঙ্গলবার রাতের মিটিং এ ঠিক করা কিছু দাবি দাওয়া আমার মাথায় আছে। আব্দুল কাদের বলেন, আন্দোলন চালিয়ে নেওয়ার মতো মাঠে কোনো সিনিয়র নেই। আসিফ ও নাহিদ ভাইকে গুম করে রেখেছে। আমি ৭ থেকে ৫ না ভেবে রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নিই। ওই দিন জুমার নামাজের পরপরই যাত্রাবাড়িতে কয়েকজন শহীদ হন। সবগুলো আমার চোখের সামনেই ঘটতেছে। মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলেছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তাছাড়া দীর্ঘদিন জেল জুলুম হামলা মামলার শিকার হয়ে হাসিনার এমন অবিচারের বিরুদ্ধে কথা বলে গেছি, মাথা নত করিনি। আমার পরিণতি কি হবে সেটা কোনাক্ষরেও কল্পনা করিনি। চোখের সামনে মানুষ মেরে ফেলেছে, মানুষের কথা চিন্তা করে নিজের জীবনের কথা ভাবার সময় পাইনি। গত ৪ থেকে ৫ বছর ক্যাম্পাসে ছাত্রলীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই আমাদেরকে দৃঢ়তা ধরে রাখার শিক্ষাই দিয়েছে। দেশের এই ক্রান্তির লগ্নে হাল ধরার সিদ্ধান্ত নেই। যাই হোক, কিছুক্ষণ বাদে শিবিরের সেক্রেটারি আমাকে আবারও ফোন দিলেন, বললেন, কিছু দাবি দাওয়া খসড়া আকারে করেছি, তোমার সঙ্গে আলোচনা করি। আমাদেরও যেহেতু আগেই আলোচনা হয়েছিল অনেকগুলো দাবির ব্যাপারে, সেগুলো তখন ওনার সঙ্গে আলোচনা করে সমন্বিতভাবে তৈরি হয় ৯ দফা। তিনি একে একে কিছু দাবি বলেন, যেগুলো খুব কমন দাবি দেওয়া, যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, ছাত্র হত্যার সঙ্গে জড়িত পুলিশ প্রশাসনকে বরখাস্ত, সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা, বিসির পদত্যাগ, যেগুলো ৬
6 জন শহীদ হওয়ার পর মঙ্গলবার রাতের বৈঠকের আলোচনাতেই আমরা ভেবেছিলাম। এছাড়া মানুষজন সোশ্যাল মিডিয়ায় এমন কিছু দাবি দাওয়া জানিয়ে আসছিল। শেষের দিকে গিয়ে শিবিরের সেক্রেটারি একটা দাবি অ্যাড করলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এটা আমি মানি নাই। দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হলো। পরে আমি বললাম, ঢালাওভাবে ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে না, এক্ষেত্রে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারেন। পরে সেটাই ঠিক হলো, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই হইল 9 দফা তৈরির পেছনের গল্প। তবে 9 দফা প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শিবির। যেহেতু নেট নেই, গোলাগুলি কারফিউ এর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সশরীরে হাউজে হাউজে পৌঁছে দিয়েছে। বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা তারাই করেছে। আওয়ামী লীগের 6 নেতার জামিন, আদালতে ছাত্র জনতার বিক্ষোভ। কুষ্টিয়ায় আওয়ামী লীগের 3 নেতাকে জামিন দেওয়ায় আদালত চত্বরে বিক্ষোভ করেছে ছাত্র সমাজ ও স্থানীয় জনতা। এ সময় তাদের জামিন বাতিল ও বিচারককে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। রোববার দুপুরে ওই বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। জানা যায়, কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী তামজিদ হোসেন জনিকে হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগের নেতা 3 কাউন্সিলরকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে র্যাব। রোববার তাদের 3 জন সহ মোট 6 আসামিকে জামিন দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালত। এ ঘটনা শহরে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারী ছাত্র জনতা। তাৎক্ষণিক কোর্ট চত্বরে জড়ো হয়ে তাদের জামিন বাতিল ও বিচারককে প্রত্যাহারের দাবি করেন তারা। এ ঘটনার প্রতিবাদে দুপুরে আদালত চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ছাত্র জনতা। জামিন পাওয়া 3 কাউন্সিলর হলেন কুষ্টিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সাইফুল হক মুরাদ, 6 নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম নজু ও 11 নম্বর ওয়ার্ডের আনিস কুরাইশি। তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার অন্যতম সমন্বয়ক তৌকির আহমেদ বলেন, তাদের জামিন বাতিল, বিচারক মাহমুদা সুলতানকে প্রত্যাহার, আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলার সব আসামির শাস্তির দাবি জানাচ্ছি।